মমতা বধে এবার বিজেপির তুরুপের তাস মমতার দলেরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ মমতার সাথে নেই মমতার প্রিয় পাত্র ফিরহাদ হাকিমও। মমতার দল এবার ভেঙে চুরমার। নিজের হাতে তৈরি দল এবার কিভাবে বাঁচাবেন মমতা? তবে কি মহারাষ্ট্রে আমরা শিবসেনা বা শরদ পাওয়ারের এনসিপির সাথে যা ঘটতে দেখেছি ঠিক তেমনটাই এবার ঘটতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গেও? এই প্রশ্নগুলোই এখন পশ্চিমবঙ্গের রাজনীতির অলিন্দে মাথাচাড়া দিয়ে উঠছে ক্রমশ। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দল বাঁচাতে শেষ চেষ্টাও করা হচ্ছে, কিন্তু পারবেন কি তিনি? নাকি টিএমসি দলটাই শেষমেশ বিলীন হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে? মমতার বিপক্ষে জোট বাঁধা বিদ্রোহী গোষ্ঠী ঠিক কি চাইছে? তারা কেন দলের উপর অসন্তুষ্ট? এর পরিণতি ঠিক কি হতে পারে? আর সবচেয়ে বড় কথা হলো, বিজেপি কি আদৌ চাইবে যে পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো বিরোধী দল টিকে থাকুক? আসুন এই পুরো বিষয়টারই একদম গোড়া থেকেই বিশ্লেষণ করা যাক আজকের এই আলোচনায়। তবে তার আগে যারা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেননি, দ্রুত এই ধরনের খবরের আপডেট পেতে এখনই জয়েন করে যান। এবার মূল বিষয় ফেরা যাক। দেখুন, আমরা জানি যে সম্প্রতি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং 15 বছর পর এখানে একটা মস্ত বড় রাজনৈতিক পরিবর্তনও এসেছে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এবং একটা নতুন দল হিসেবে বিজেপি এখানে সরকার গঠন করেছে। আর এই ফলাফলটা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে যেমন ছিল চমকপ্রদ, তেমনি টিএমসি শিবিরের কাছেও ছিল একটা চরম ধাক্কা। অনেকেই ভাবছিলেন যে তীব্র লড়াই হবে, কিন্তু বিজেপি একাই 294টি বিধানসভা আসনের মধ্যে 207টা আসন জিতে এক বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে শাসক দল থেকে ছিটকে গিয়ে টিএমসি দল মাত্র 80টি আসনে এসে ঠেকেছে। আর এই ভরাডুবির পরেই টিএমসির অন্তরে এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন? আর এই বিষয়টা নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির চাইছে যে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হোক, কিন্তু মমতারই দলের অধিকাংশ দলীয় সদস্যরা গাইছে উল্টো সুর। এখানে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন এই পদের দাবিদার হলেন না? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবার নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন, তাই স্বাভাবিকভাবেই আইনি নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতা হতে গেলে তাকে বিধানসভার সদস্য তথা এমএলএ হতে হবে, যা তিনি এই মুহূর্তে নন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামই প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এখানেই বেঁধেছে আসল গোলমাল। টিএমসির ভিতরে একটা বড় অংশ রয়েছে এবং সেই সমস্ত বিধায়করা এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন। তারা দাবি তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে হবে। আর সেই কারণে টিএমসির ভিতরে এখন শুরু হয়েছে গৃহযুদ্ধ। আর এখানে আরও একটা বড় খবর হলো, টিএমসি জেতা 80টি আসনের মধ্যে প্রায় 60 জনের মতো বিধায়কই এখন এই বিদ্রোহী গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন মাত্র 20 জনের কাছাকাছি বিধায়ক। ঠিক এই কারণেই বহু রাজনৈতিক বিশ্লেষক একে মহারাষ্ট্রের ঘটনার সাথে তুলনা করছেন। যেভাবে শিবসেনা ভেঙে একনাথ শিন্দে বা এনসিপি ভেঙে অজিত পাওয়ার আলাদা হয়ে গিয়েছিলেন একসময়, তবে বর্তমানে পশ্চিমবঙ্গেও কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই ভূমিকায় পালন করছেন? তবে কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে টিএমসির প্রায় 58 থেকে 60 জন বিধায়ক সমর্থন করছেন? এক্ষেত্রে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একসময় তিনি বাম রাজনীতির একজন প্রথম সারির অত্যন্ত জনপ্রিয় যুবনেতা ছিলেন। অর্থাৎ 2018 সালের আগে তিনি বাম দলগুলোর প্রথম সারিতে ছিলেন, কিন্তু 2018 সালে তিনি টিএমসিতে যোগ দেন এবং অত্যন্ত চতুরতার সাথে ধীরে ধীরে দলের পুরো অভ্যন্তরীণ পরিকাঠামো বুঝে নেন। এরপর দলের বিভিন্ন গোষ্ঠীর সাথে নিজের এক মজবুত ও ভালো সম্পর্ক গড়ে তোলেন। আর আজ তিনি এই বিদ্রোহের মূল মুখ। এই কারণেই দিল্লির রাজনৈতিক অলিন্দ থেকে শুরু করে স্থানীয় সংবাদ মাধ্যম সবাই তাকে বাংলার একনাথ শিন্ডে বলে ডাকতে শুরু করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবচেয়ে বিপজ্জনক সংখ্যাটা হলো 58 বা 60।
কেন এই সংখ্যাটা এতটা গুরুত্বপূর্ণ? এখানে আমাদের ভারতের সংবিধানের দলত্যাগী বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন লকে বুঝতে হবে। এই আইন অনুযায়ী কোনো দলের ভাঙন বা দলবদলকে আইনি বৈধতা পেতে গেলে অন্তত 2/3 বিধায়ক বা সাংসদের সমর্থন থাকতে হয়। এর কম হলে তাদের বিধায়ক পদ খারিজ হয়ে যায়, যেমনটা সম্প্রতি আপনারা রাজ্যসভায় আম আদমি পার্টির রাঘব চাড্ডার ক্ষেত্রেও দেখেছেন, যেখানে 10 জন এমপির মধ্যে 7 জন আলাদা হয়ে যাওয়ায় তা দলত্যাগী বিরোধী আইনের আয়তায় পড়েনি এবং আইনি বৈধতা পেয়েছিল, কারণ সেটা 2/3 চেয়ে বেশি ছিল। ঠিক একইভাবে টিএমসির মোট 80 জন বিধায়কের মধ্যে 58 জন যদি আলাদা হয়ে যান, তবে তার শতকরা হার গিয়ে দাঁড়ায় 72.5%, অর্থাৎ এটা 2/3 চেয়ে অনেকটাই বেশি। এর ফলে রাজনৈতিক ও আইনি দুই দিক থেকে এই বিদ্রোহীরা স্পিকারের কাছে যুক্তি দিতে পারবেন যে আমরা দলত্যাগী নই, বরং আমরাই বিধানসভায় আসল টিএমসির সংখ্যাগরিষ্ঠতার প্রতিনিধিত্ব করি। আর এই আইনি মারপ্যাচে পুরো লড়াইয়ের মোড় যেন ঘুরে গেছে। আবার এই সমস্ত জল্পনার মাঝেই পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার একটা অত্যন্ত বড় ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু স্পিকার সাধারণত ক্ষমতাসীন শাসক দল থেকেই নির্বাচিত হন, আর পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি বিপুল আসন নিয়ে সরকার গড়েছে, তাই এখানকার নতুন স্পিকারও বিজেপি। তার নাম রথীন্দ্র বোস, আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পের আপত্তি উড়িয়ে দিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার আনুষ্ঠানিক পদমর্যাদা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই, এবং বিধানসভায় বিরোধী দলনেতার ঘরের চাবিও তার হাতে তুলে দিয়েছে, যা এই মুহূর্তে টিএমসির জন্য একটা মস্ত বড় প্রাতিষ্ঠানিক ধাক্কা। কারণ স্পিকার যখন কোনো গোষ্ঠীকে এই ধরনের স্বীকৃতি দেন, তখন তারা একটা সরকারি ও আইনি বৈধতা পেয়ে যায়। এর ফলে বিধানসভার ভিতরে সমস্ত কার্যপ্রণালীগত অধিকার, সুযোগ সুবিধা এবং দর কষাকষির ক্ষমতা সরাসরি চলে যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর কাছে। তবে এই বিদ্রোহের মধ্যেই একটা অত্যন্ত অদ্ভুত ও আকর্ষণীয় রাজনৈতিক কৌশলও লুকিয়ে আছে। এই বিদ্রোহী গোষ্ঠী কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে না, তারা এখনো জনসমক্ষে মানছে যে তাদের সর্বোচ্চ নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা তাকে যথেষ্ট সম্মানও করেন। তাহলে তাদের সমস্যাটা কোথায়? দেখুন, বিদ্রোহীদের আসল সমস্যা হলো টিএমসি দলের ভিতরের বর্তমান ক্ষমতা পরিকাঠামো নিয়ে। আর এই মুহূর্তে বিদ্রোহীদের মূল এবং একমাত্র লক্ষ্য হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দলের একাংশের ক্ষোভ এখন চরমে উঠেছে। এই কারণে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন যে এটা আসলে কোনো মমতা বিরোধী আন্দোলন নয়, এটা মূলত একটা অভিষেক বিরোধী আন্দোলন। আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অদ্ভুত ও কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই মুহূর্তে। যেহেতু বিদ্রোহীরা দলের নেতৃত্ব কাঠামোর বিরোধিতা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাদের শত্রু বা বিশ্বাসঘাতক বলেও ঘোষণা করতে পারছেন না। দেখুন, দীর্ঘদিন ধরে টিএমসির ভিতরে উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের হাল কে ধরবেন। সেখানে বরাবরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসছিল এবং দলের বহু প্রবীণ ও অভিজ্ঞ নেতা এতে অসন্তুষ্ট ছিলেন। তাদের প্রধান অভিযোগ ছিল দলের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, দলের অভ্যন্তরীণ আলোচনা ও গণতন্ত্র কমে যাচ্ছে এবং পুরনো দিনের ত্যাগী নেতাদের গুরুত্ব হ্রাস পাচ্ছে। অন্যদিকে সমস্ত তরুণ শক্তি এবং কর্পোরেট ধাঁচের পরিচালনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চারপাশে পুঞ্জীবিত হচ্ছে। আর নির্বাচনী পরাজয়ের পর এই ধরনের অভ্যন্তরীণ চাপা ক্ষোভ সাধারণত প্রকাশ্যে চলে আসে। এখানেও ঠিক সেটাই হয়েছে। সম্প্রতি এর সাথে জড়িত আরও একটা বড় বিতর্ক সামনে এসেছে, যাকে সংবাদ মাধ্যম জাল স্বাক্ষর কেলেঙ্কারি বা সাইন গেট কেলেঙ্কারিও বলছে। বহু টিএমসি বিধায়ক সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তাদের না জানিয়ে দলের গুরুত্বপূর্ণ নথিতে বা সিদ্ধান্তের জন্য তাদের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। আর এই বিষয়টাই এখন অত্যন্ত গুরুত্ব সহকারে পশ্চিমবঙ্গের সিআইডি তদন্ত করে দেখছে। সুতরাং পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে এখন গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছে এবং এই কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে সিআইডি তাকে গ্রেফতার না করতে পারে। এই পরিস্থিতি দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও সিদ্ধান্ত নেওয়ার বৈধতা নিয়েও মস্ত বড় প্রশ্ন তুলছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দল বিরোধী কাজের অভিযোগে দুই মূল বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করেছেন। অর্থাৎ তিনি এক ঝটকায় দলের বর্তমান সামগ্রিক সাংগঠনিক কাঠামোকেই ভেঙে দিয়েছেন। সাধারণত যে কোনো দলের একটা নির্দিষ্ট
পরিকাঠামো থাকে, যেমন টিএমসি জেলা কমিটি, ফ্রন্টাল অর্গানাইজেশন, যুব উইং, মহিলা উইং ইত্যাদি ছিল। পশ্চিমবঙ্গ জুড়ে এই সমস্ত স্তরে যত লোক পদে ছিলেন সেই সমস্ত পদ বা কমিটি তিনি ভেঙে দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে টিএমসি দলের কোনো আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামো খাতায় কলমে কার্যকর করা নেই। এর মাধ্যমে তিনি বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল সমস্ত নেতাকে এক ধাক্কায় পদচ্যুত করে নতুন করে দল গঠনের স্পষ্ট বার্তা দিয়েছেন। আর এই সিদ্ধান্তর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান এবং সেখানে একটা জরুরি বৈঠক হয়, যা প্রমাণ করে সংকট কতটা গভীর গিয়ে পৌঁছেছে। আচ্ছা, এই কাঠামো ভেঙে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি লাভ হবে? দেখুন, এর ফলে পুরো সংস্থাকে রিসেট করা যায়। এখন শীর্ষ নেতৃত্ব যে কোনো জেলা সভাপতি বা পদাধিকারীকে সরিয়ে নিজের 100% অনুগত মানুষদের বসাতে পারবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা এটাই যে বিদ্রোহীরা যদি সংগঠনের পদে থাকে তবে তারা কর্মীদের নিজেদের পক্ষে টেনে দলের আরো বেশি ক্ষতি করবে। তাই এক ঝটকায় তিনি সবার পদ বাতিল করে দিয়েছেন। এখন এক ধরনের আনুগত্য পরীক্ষা হবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন তাদেরকেই নতুন কমিটিতে জায়গা দেওয়া হবে। এর ফলে এটা স্পষ্ট হয়ে যাবে যে কে আসল অনুগত আর কে বিদ্রোহী গোষ্ঠীর সাথে তলে তলে যোগাযোগ রাখছে। এই দল পুনর্গঠনের আবহে আবার মমতার অত্যন্ত বিশ্বস্ত ফিরহাদ হাকিমও সম্প্রতি মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন। 2018 সাল থেকে তিনি কলকাতার মেয়র পদে ছিলেন, আর এই রাজনৈতিক ডামাডোলের মধ্যে তিনি মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা গ্রহণও করেছেন। তার এই পদত্যাগ ইঙ্গিত করছে যে দলে শুধু সংগঠন নয়, আগামী দিনে বড় রকমের নেতৃত্ব পরিবর্তনও হতে চলেছে। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা নির্বাচনী পরাজয়ের জবাবদিহিও নিশ্চিত করতে চাইছেন। এর আগেও আমরা দেখেছি মুকুল রায় বা শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই ধরনের ইস্যুতেই, কিন্তু তখন ব্যক্তি বিশেষ দল ছাড়ছিলেন, বাকি দল মমতার সাথেই ছিল। আর এখন পুরো একটা বড় গোষ্ঠী একসাথে দল থেকে আলাদা হয়ে যাচ্ছে। তবে আগে যখনই তৃণমূল সংকটে এসেছে তখন টিএমসি ক্ষমতায় ছিল, আর ক্ষমতায় থাকলে মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসন ও পুলিশকেও ব্যবহার করে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা বা সামলানো সম্ভব হয়, যা ক্ষমতা চলে যাওয়ার পর অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর এই কারণে ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এখন বিপদ বেড়ে গিয়েছে। তবে এই পুরো ঘটনার পিছনেও বাংলার একটা নিজস্ব রাজনৈতিক ইতিহাসও জড়িয়ে আছে। বাংলার ইতিহাস বলে এখানে যে দল একবার ক্ষমতার বাইরে চলে যায় তার পক্ষে আবার ফিরে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ইতিহাস উল্টে দেখলে দেখা যাবে কংগ্রেস যখন একবার গেল আর কোনোদিনও আগের মতো ফিরতে পারল না। 34 বছর ধরে একচ্ছত্র রাজত্ব করা সিপিএম যখন 2011 সালে ক্ষমতাচ্যুত হলো, আজ পর্যন্ত তারাও নিজের পায়ে দাঁড়াতে পারল না। আর এবার টিএমসি যারা বিজেপির 207টি আসনের সামনে মাত্র 80টি আসন পেয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের কেন্দ্র ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও গিয়েছেন, তখন প্রশ্ন উঠছে টিএমসির অস্তিত্বের ভবিষ্যৎ নিয়ে। তাহলে পরবর্তীতে টিএমসির ভবিষ্যৎ কোন দিকে এগোবে? অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূলত 3টে সম্ভাবনা বা সিনারিও এক্ষেত্রে তৈরি হতে পারে। এর মধ্যে প্রথম সম্ভাবনা হতে পারে একটা আপোষ বা সমঝোতা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী গোষ্ঠীর সাথে হয়তো আলোচনা করবেন এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও কিছুটা হয়তো কমিয়ে দেওয়া হবে দলের মধ্যে। সেই সাথে কিছু বিধায়করাও ফিরতে পারেন এবং কিছু দাবি মেনে নিয়ে টিএমসি হয়তো কোনো মতে টিকেও থাকতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হলো একটা আনুষ্ঠানিক ও আইনি ভাঙনও হতে পারে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী গোষ্ঠী নিজেদের আলাদা মূল দল হিসেবে ঘোষণা করবে এবং বিষয়টা নির্বাচন কমিশন পর্যন্ত গড়াতে পারে যে আসল টিএমসি কার এবং দলের প্রতীক আসলে কারা পাবে। এবং তৃতীয় সম্ভাবনা হলো বিজেপি এক ঢিলে 4 পাখি মারার মতো পরিস্থিতি তৈরি করবে, যেখানে টিএমসির এই বড় অংশটা বিধানসভায় আলাদা হয়ে সরকারকে সমর্থন করবে, যার ফলে বিজেপির ওপর তৃণমূলীকরণের দাগও আর লাগবে না। আবার 2019-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের 42টি আসনও নিশ্চিত করার পথও মসৃণ হয়ে যাবে বিজেপির কাছে। সুতরাং টিএমসি তার 1998 সালের জন্মলগ্নের পর থেকে হয়তো প্রথমবার এত বড় রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় আগামী কয়েক মাসে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে মোড় নেয়। আপনাদের কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন এই চক্রব্যূহ ভেদ করতে, নাকি টিএমসির শেষের শুরু হয়ে গেল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।